আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, সেই পরিমাণ দুর্নীতির জন্য বাংলাদেশ খুবই পিছিয়ে পড়ছে। এবং এর সমাধান কি? কিভাবে বাংলাদেশকে স্বাস্থ্য খাতের দুর্নীতি থেকে মুক্ত করা যায়? এ নিয়ে আমরা কিছু বলবো এবং কিছু শুনবো। আজকে আমাদের সাথে রয়েছে বাংলাদেশ স্কোয়াডের সহ-প্রতিষ্ঠাতা ফিরোজ হাওলাদার এবং তার মুখে আমরা এর সমাধানের চেষ্টা করব। তো ফিরোজ হাওলাদার ভাই, বাংলাদেশ যে পরিমাণ দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য খাতে, এই দুর্নীতিকে কি থামানোর কোনো ওয়ে আছে এবং এই দুর্নীতির জন্য কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে বাংলাদেশে? ধন্যবাদ বাংলাদেশ স্কোয়াডের প্রতিষ্ঠাতা ফাহাদ হোসেনকে এবং ধন্যবাদ আপনাকে যে আজকে এই টপিকটায় আমাকে কিছু বলার এবং আমার মাধ্যমে জনগণের কাছে কিছু তুলে ধরার। তো সেই ক্ষেত্রে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মহান আল্লাহ দরবারকে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশের স্বাস্থ্য খাত দুর্নীতির সব থেকে বড় একটা প্রতিষ্ঠান এবং দুর্নীতির সব থেকে একটা ভালো জায়গা বলতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য খাত। এখানে দুর্নীতির কোন পর্যায়ে নাই এবং জনগণের যে ভোগান্তি, পেশেন্টের যে ভোগান্তি, এটা কোন কোন পর্যায়ে যায়নি বা জনগণ কোন ক্ষেত্রে এটা পায়নি। আপনারা যদি সাধারণ যে কোনো একটা হাসপাতাল, প্রাইভেট বলেন গভর্নমেন্ট বলেন, যেখানেই বলেন, যেখানে যান, যে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার দুর্নীতি কাকে বলে এবং হয়রানি কাকে বলে। বিশেষ করে গভর্নমেন্ট হাসপাতালগুলোতে এইটা সব থেকে বেশি ফলো করা যায়, লক্ষ্য করা যায়। যেমন বাংলাদেশে আপনার গভর্নমেন্ট হাসপাতালগুলোতে যদি কোনো রোগী যায়, সেই ক্ষেত্রে যাওয়ার পরে ডাক্তার দেখায়, ডাক্তার দেখার পরেই সর্বপ্রথমে অনেকগুলা টেস্ট। এখন যদি টেস্টগুলো ভিতরে করতে যায়, বলে হয় মেশিনের সমস্যা, তা নাহলে এই প্রবলেম সেই প্রবলেম, আপনি বাইরে অমুক জায়গা থেকে করান। তো সেই ক্ষেত্রে যখন রুম থেকে বেরিয়ে আসে, একজন হয়তো থাকে ওই যে ডায়াগনস্টিক সেন্টার, সেই সেন্টারের লোক, সে হয়তো তাকে বলে আপনি এখানে আসুন, এখানে গেলে আপনি অমুক ছাড় পাবেন। কিন্তু আপনি কি আদৌ জানেন এখানে ছাড় দেয় কি না? না, কখনোই না, ছাড় দেয় না তারা। এখানে ছাড়ের নামে একটা বিশেষ অংশ, মনে করেন আপনার থেকে কর্তন করে, ওই যে আপনাকে নিয়ে যাচ্ছে তাকে কিছুটা পেড করে, তারপরে যে ডাক্তাররা আছে তারাও একটা কমিশন এখান থেকে পায়। এবং এখান থেকে কমিশন অনেক ডাক্তার আছে, তারা এখান থেকে কমিশন পেয়ে তাদের মনে করেন মানে তাদের চাহিদা আরো বেড়ে যাচ্ছে দিন দিন। সো সেই ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রত্যেকটা রোগী অনেক হয়রানির শিকার হয়। আমি নিজেও এমনটা হয়রানির শিকার হয়েছি এবং আমি কথাবার্তা বলেছি তাদের ক্ষেত্রে, জনগণের ক্ষেত্রে আমি দেখেছি তাদের সাথে কথাবার্তা বলে যে তারা কিভাবে হয়রানির শিকার হয়েছে। অনেকে এই স্বাস্থ্য খাতে চিকিৎসা করাতে এসে নিজের আত্মীয় স্বজন কিংবা পরিবারের পরিজনের লোকজনের চিকিৎসা করাতে এসে তারা নিজের সর্বোচ্চ হারিয়েছে, ভিটা বাড়ি বিক্রি করে তারপরে চিকিৎসা করাইছে। এরকম শুধু বাংলাদেশে, আমার ক্ষেত্রে না, অনেক অনেক হাজার হাজার চিকিৎসাধীন যেসব রোগী আছে তাদের ক্ষেত্রে এগুলো ঘটে যাচ্ছে। কেন? স্বাস্থ্য খাতে উন্নতি থাকার না কারণে এবং ভালো স্বাস্থ্যখাত না থাকার কারণে আজকে এই পরিস্থিতির শিকার হওয়া লাগতেছে প্রত্যেকটা অধিকাংশ রোগীর। কিন্তু এই যে রোগীরা যে এই ভোগান্তির যে কারণ, ভোগান্তি পোহাচ্ছে, এটা কিসের জন্য পোহাচ্ছে? এখানে গভর্নমেন্টের দৃষ্টি দেওয়া খুবই বেশি দরকার, খুবই বেশি প্রয়োজন। কারণ স্বাস্থ্য, বাসস্থান এবং খাদ্য, এই তিনটা এবং বলার অধিকার, মানুষের পাঁচটা মৌলিক অধিকার রয়েছে। তার ভিতরে স্বাস্থ্য খাত একটা মৌলিক অধিকার, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো এইখানে সর্বপ্রথম আমি মনে করি সর্বপ্রথম উন্নতি এবং সর্বপ্রথম দুর্নীতি সরানোর ক্ষেত্রে এই জায়গাটা সব থেকে ফার্স্ট। কারণ মানুষ যদি সুস্থ থাকে, যদি সুস্থ সেবা পেয়ে থাকে, তাহলে সে সুখী। হ্যাঁ, তাহলে সে মনে করেন নিজেকে স্বাস্থ্যত বোধ করতে পারবে। আল্লাহ তাআলার সৃষ্টি সবকিছুই আল্লাহ তাআলার দ্বারা সম্ভব। কিন্তু মানুষকে যদি অসুস্থ মানে দ্বিতীয় পর্যায়ে কেউ সুস্থ করতে পারেন আল্লাহ তাআলার পরে, তাহলে সে হচ্ছে ডাক্তার। আল্লাহ তাআলা ডাক্তারের মাধ্যমে ডাক্তারের ভিতরে সেই গুণগুলা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবং ডাক্তারে যারা যারা ডাক্তারি পড়াশোনা করে ডাক্তার হয়, তাদের মাধ্যমে মনে করেন এই সেবাটা পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেকেন্ড পার্ট যে সময় ডাক্তার, তাহলে সেই ক্ষেত্রে তার সচেতনতা, তার ওইখানে মানে দৃঢ়, তার যে নিষ্ঠা সব থেকে প্রথমে দরকার। কারণ একজন ডাক্তার চাইলে একটা রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে এবং একজন ডাক্তার চাইলে একটা রোগীকে সাথে সাথে মেরে ফেলতে পারে। ছোট্ট একটা উদাহরণ, আমার এক পরিচিত, সে বাংলাদেশে চিকিৎসা করানোর জন্য গেছে। তার একটা ক্যান্সার হয়েছিল, সে ওইখানে গেছিল অনেক আগের কথা। কিন্তু
ডাক্তার তাকে এমন কথা বলছে যে আপনার তো বাঁচার নিশ্চয়তা নেই। এই কথা যদি কোনো ডাক্তার বলে তাহলে সে তো সাথে সাথে মরে যাবে। কিন্তু তার ক্ষেত্রে সে পরে আবার ইন্ডিয়াতে গেছে উন্নত চিকিৎসার জন্য, সেখানে গেছে, সে ওইখানে যাওয়ার পরে ডাক্তার দেখাইছে, সেই ডাক্তার কি বলে জানেন? বা এটা তো আপনার কোনো প্রবলেমই না। তাহলে দেখুন ডাক্তারের ভিতরে কিভাবে ডিফারেন্ট পাওয়া যাচ্ছে দুই কথার মাধ্যমে। একটা আমাদের দেশে যে আপনাকে আপনার তো লক্ষণই নাই, আর আপনার হচ্ছে এখানে ওইখানে বলছে যে এটা কোনো প্রবলেমই না। সো সেখানে সে চিকিৎসা নেওয়ার কারণে, চিকিৎসা নেওয়ার পর আস্তে 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 সে এখানে মানে সুস্থ হয়েছে, এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো এইটা কথাটা বলার কারণটা হচ্ছে কি, দেখেন ডাক্তারের, আমাদের দেশে ডাক্তারের চিন্তা ভাবনার ভিতরে কতটা ডিফারেন্স। তাহলে আপনি যে বলবেন যে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে কি কি, এবার আসুন যে এইটার মানে সমাধান কিভাবে করা যায়। সমাধান একটা কায়দায় করা যায়, যে কায়দাটা আমাদের দেশে সব থেকে মানে খুব সহজ, যে যেখানে যাবে না কেন গভর্নমেন্ট যে হাসপাতালগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ মেশিনারিজ রাখা, যাতে করে ওখানে যদি 2000 রোগী হয় 2000 রোগীর ট্রিটমেন্ট চেক আপের সব ব্যবস্থা ওইখানে করা। এতে আপনার মনে করেন অসাধু ব্যবসায়ী যারা আছে তারা একটা এখান থেকে শিক্ষা পাবে, তাদের যে একটা ব্যবসা সেটা বন্ধ হবে, এবং অসাধু ব্যবসায়ী তারা মনে করেন রোগীদের কাছ থেকে যে এক্সট্রা কষায়ের মতো যে টাকাটা কাটতেছে সেটা বন্ধ হবে, এবং মানুষের যে হয়রানি সেটা বন্ধ হবে। এবং এখান থেকে মনে করেন ডাক্তাররাও একটা শিক্ষা পাবে যে না, আসলে আমরা আমাদের চিন্তা ভাবনা, আমরা যদি চাই আমাদের জনগণের ক্ষেত্রে, তাদের সুবিধার ক্ষেত্রে আমরা সবকিছুই করতে পারি। আর আরেকটা জিনিস বলবো যে আমাদের দেশে দেখেন আপনি ডাক্তাররা হাসপাতালে তারা সার্ভিস দেয়, সার্ভিস কয়টা পর্যন্ত দেয়, কিভাবে দেয়, এবং আপনার দেখবেন অধিকাংশ সময় যদি একটা রোগী যায়, ডাক্তার কই আছে, ডাক্তার তার প্রাইভেট ক্লিনিকে আছে, নাহলে তার চেম্বারে আছে। আলাদা চেম্বার, আলাদা প্রাইভেট ক্লিনিক তারা খুলে নিছে ব্যবসা করার জন্য। তারা এইখানে গিয়ে আলাদাভাবে তারা চিকিৎসা করতেছে, এবং এক একটা রোগী দেখার জন্য 800-1000 টাকা করে নিচ্ছে আলাদাভাবে। ওইখানে দেখছে শর্ট টাইমে হাসপাতালে হাজার হাজার রোগী দেখছে, কিন্তু তার চেম্বারে যখন আপনি যাবেন সেখানে আধা ঘন্টা সময় নিয়ে 800 টাকা 1000 টাকা ফি নিয়ে তারপর আপনাকে দেখছে। তো আমি বলবো যে এই জিনিসটা যদি সে ওইখানেও দেখে, হাসপাতালে যদি সার্ভিস দেয়, তাহলে মনে করেন যদি একটা পেশেন্টের জন্য দুইটা ডাক্তার হয় তাহলে কর্মসংস্থান হবে, প্লাস ওইখানে যদি আমাদের হাসপাতালে যদি কীটনাশক বলেন, কিট বলেন, সবকিছু যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে সেখানে কর্মসংস্থান হবে। ওইখানে আরো নার্স প্রয়োজন হবে, ওইখানে যে মানে কর্মরত সেখানে লোক লাগবে। এতে আমাদের দেশে মনে করেন মানে যে মানে নার্স যারা আছে, যারা প্রশিক্ষণ নেয়, বেশিরভাগ নার্সরা আমাদের বিদেশে তারা চলে যায়, কিংবা ট্রান্সফার করা হয়, তারা কর্মক্ষেত্রে পায় না, সেই ক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রের ব্যবস্থা হবে। এবং আপনারা আসুন যে মানে চিকিৎসা ক্ষেত্রে বলে ডাক্তার, একজন ভালো ডাক্তার যদি হয় আমাদের দেশে, হয়তো সে উন্নত কান্ট্রিতে চলে যায়, সে তার চিন্তা ভাবনার জন্য যে না, সে ভালোভাবে পড়াশোনা করবে, ওইখানে ডাক্তারি করবে, এখানে পিএইচডি লাভ করবে। স্বাস্থ্য খাতে যদি উন্নতি দরকার, তাহলে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি চায় সেটা সম্ভব, এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারকে এই স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধে খুবই খুবই কঠোর হতে হবে। আমার এটাই রিকোয়েস্ট থাকবে এবং আবেদন থাকবে। তাহলে আজকে আমরা জানলাম যে কিভাবে বাংলাদেশে স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধ করার জন্য কি কি করণীয় কাজ করা যায়। তো আমার শেষ কথা এটাই হচ্ছে যে আমাদের বাংলাদেশের জনগণকে সচেতন হলে হবে না, শুধু বাংলাদেশের হাসপাতালগুলোর যে কর্তৃপক্ষ রয়েছে, ডাক্তার রয়েছে, তাদেরকেও নিজেদের লোভ লালসা ছেড়ে দিয়ে তাদেরকে সৎ হতে হবে। তাহলেই কেবল দুর্নীতি রোধ করা সম্ভব। না হলে এটাকে শুধু আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আমরা হাসপাতাল তৈরি করতে থাকি, তাহলে এই দুর্নীতি রোধ করা কখনোই সম্ভব হবে না। তাহলে আমরা আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।